ক্লাব হাউস প্রান্ত থেকে ছুটে আসছে টুবাই সরকার, ব্যাট হাতে প্রস্তুত ঋষি। মাঠের চারদিক ঋষি ঋষি আওয়াজ ভরে যাচ্ছে। বেঙ্গল ব্যাট করছে 3 উইকেটে 57। ঋষির ব্যাটে 4-6-এর ফুলঝুরি দেখতেই এত ভিড়। টুবাইয়ের বলটা অফ স্টাম্পের সামনে পিচ করতেই একটা স্কোয়ার কাট মারল ঋষি, কিন্তু এ কি, শটে তেমন জোর না থাকায় বল পয়েন্ট পজিশনে দাঁড়ানো রজ্জাক ছুটে এসে কুড়িয়ে নিল। কোনো রান হলো না। পরের বলটা ফুল টস, কিন্তু সবাইকে অবাক করে ঋষি ডিফেন্স করলো, কোনো রানে বলেও এলো না। ঋষি, তুমি একজন প্রতারক, ওকে এখান থেকে বের করে দাও, ওকে যেন কখনোই এই খেলার মাঠে দেখা না যায়। তুমি একটা প্রতারক, তুমি খেলার যোগ্য নাও। আমার ভাবতে লজ্জা লাগছে যে একদিন আমি তোমাকে সুযোগ করে দিয়েছিলাম। আমার দেওয়া সুযোগের তুমি এমন অপব্যবহার করবে জানলে আমি কোনোদিনও তোমাকে সুযোগ করে দিতাম না। ঋষি, তুমি একজন প্রতারক, ওকে এখান থেকে বের করে দাও, ওকে যেন কখনোই এই খেলার মাঠে দেখা না যায়। কথাগুলো বারবার ঋষির কানের কাছে বাজতে থাকে। ঘুমের মধ্যেই ও চিৎকার করে ওঠে, না না, আমি প্রতারক নই, আমি ওটা করতে চাইনি, আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে। আমি নিজের অজান্তে পা দিয়েছিলাম একটা ট্যাপে। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে গেল ওই ট্র্যাপটা। তবে আজ এই কথাগুলো শোনার জন্য কেউ নেই। একটা বদ্ধ ঘরে ও একা বসে বসে কথাগুলো বলছে, আর ওর বলা কথাগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে ওর কাছেই ফিরে আসছে। ঋষি এবার দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলো খামচে ধরে আর বিড়বিড় করে বলতে থাকে, আমি কি কোনোদিন পারবো নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আমি কি আবার ওই ক্রিকেট, যা আমার স্বপ্ন ছিল, পারবো ওই ক্রিকেট ব্যাটটাকে তাকে আবার নিজের হাতে তুলে নিতে? আমার কি দোষ ছিল? আমি তো ষড়যন্ত্র শিখাচ্ছিলাম, কিন্তু এটা আমি কি করে বোঝাবো সবাইকে? কি করে বোঝাবো? এরপর ও নিজের হাতের মুঠিটা শক্ত করে নিয়ে বলে, তবে আমি কাউকে এই কথাটা বোঝাতে না পারলেও এই বদলা আমি নেবই। আমার জীবনের স্বপ্নটাকে এইভাবে দুমড়ে মুছড়ে দেওয়ার বদলা আমি নেবই। ওদের কাউকে ছাড়বো না আমি। আমার বিচার সবাই ওদের বিচার হবে। ঋষি এরপর চোখ বন্ধ করে ভাবতে থাকে। ওর চোখের সামনে ভেসে ওঠে একটা গ্যালারি। সেই গ্যালারি ভর্তি লোকজন। মাঠে ক্রিকেট ম্যাচ চলছে, বেঙ্গল ভার্সেস ইউনাইটেড। মাঠে গম গম করছে একটাই নাম, আর সেটা হলো ঋষি। ঋষির নিজেরও এই ব্যাপারটা খুব ভালো লাগছে। ব্যাট হাতে প্রস্তুত ঋষি। টুবাইয়ের পরের বল একটু শর্ট লেংথের। ঋষির ব্যাট এ বলে 6 মেরে জবাব দেবে, কিন্তু এগিয়ে এসে পুল বা হুক করার বদলে ঠুকে দৌড়ে একটি রান নিল ঋষি। এ কি দেখছি পুলক, এটা কি সেই ঋষি চ্যাটার্জির ব্যাটিং? ইতিমধ্যে আবার অঘটন। ঋষি খানিকটা দৌড়ে রানের জন্য এগিয়ে এসে আবার স্ট্যাম্পে ফিরে আসলো, কিন্তু মইদুল অনেকটা চলে আসায় ব্যাক করতে পারল না, ফলস্বরূপ রান আউট। 4র্থ উইকেট পতন ঘটল। ঋষি 19 বল খেলে 4 রানে অপরাজিত। পরের বলটা কাট করল ঋষি, বলটা বাউন্ডারির কাছে থাকা ফিল্ডার মিস করায় 4 রান হয়ে গেল। ইউনাইটেডের ফিল্ডিং খুব নিম্নমানের। যাই হোক, ঋষির ব্যাটিং আজ অদ্ভুত রকমের লাগছে। ওভারের শেষ বলে 1 রান নিয়ে ঋষি 9 রানে স্ট্রাইক নিজের হাতে রাখলো। পরের ওভার করতে আসছে ইউনাইটেড অধিনায়ক রাহুল চৌধুরী। রাহুল অফ স্পিনার হিসেবে নাম করেছেন। ঋষি প্রথম বল ডিফেন্স করলো। পরের বল বাউন্ডারির কাছে মেরে তাড়াতাড়ি 1 রানের জন্য ছুটলো। এদিকে বলটা ধরেই ফিল্ডার তন্ময় বাগচি ছুড়ে দিলেন সোজা বোলার রাহুলকে। ও অসাধারণ! রাহুল সাথে সাথে স্টাম্প ভেঙে দিল। ঋষি আউট। 24 বল খেলে 9 রান। ক্রিকেট আমাদের এক আবেগ, এক ভালো লাগার জায়গা, কিন্তু খেলার মাঠে একজন খেলোয়াড় কি কখনো কখনো অসহায় হয়ে পড়ে না? ভাগ্য শুধু নয়, মাঝে মাঝে নোংরা রাজনীতির শিকার হয় তারা। আজ এখন স্টোরি টাইমের নিবেদন
ক্রিকেট ময়দানে ঘটে যাওয়া এক অপরাধকে ঘিরে। জঘন্য চক্রান্তের শিকার হয় ঋষি, আর তার ক্রিকেট জীবনে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সে কি পারবে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে, নাকি বেছে নেবে নিজেকে শেষ করে দেবার পথ, নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সে? আমি লেখিকা প্রজ্ঞা চক্রবর্তী আপনাদের জন্য এনেছি এই ভিন্ন স্বাদের গল্পটি। শুনে নিজের মতামত জানাতে ভুলবেন না। নবাগতা বিশিষ্ট লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর লেখা আঁধারের খেলা গল্পের নাট্য রূপান্তর, পরিচালনা এবং কথকের ভূমিকায় আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হরেক রকম গল্প থেকে দর্শক এবং নীলাঞ্জন রায়, রাজা সর্দার, শুভম রায়চৌধুরী, অভিষেক ব্যানার্জি, উজ্জ্বল আইচ এবং অমিতাভ গুপ্ত। গল্পের প্রযোজনায় টিম এখন স্টোরি টাইম, পোস্টার ও সাউন্ড এডিটিং জয় ফোর্ড ক্রিয়েশন। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। এবার ঋষির প্যাভিলিয়নে ফেরার পালা। যদিও ঋষির এই পারফরমেন্স নিয়ে কেউ তেমন মাথা ঘামালো না, তবে ঋষির সাথে অন্য দলের হওয়া একটা ইশারা চোখ এড়ালো না ঋষির পাশে দাঁড়িয়ে থাকা ওর টিমেরই একটা ছেলের। খেলা চলতে থাকলো, তবে কোনো না কোনোভাবে সেদিন 10 রানের গ্যাপে ওরা হেরে গেল। খেলা শেষে সবাই ঋষির কাছে এসে বলতে লাগলো, কখনো কখনো এমন হয়, বা এ নিয়ে মন খারাপ করো না, পরের বার ভালো হয়ে যাবে। এইসব বলে সান্ত্বনা দিয়ে তারা চলে যায়। যদিও ঋষি নিজে খুব ভালো করে জানে যে এই পুরো ব্যাপারটাই পূর্ব পরিকল্পিত, তবু তার কিছু করার নেই। তার হাত পা যে বাঁধা, এটা তাকে করতেই হতো। অবশ্য তা নিয়ে ওর দুঃখ নেই। তবে যে ছেলেটা ঋষিকে ইশারা করতে দেখেছিল, সবাই চলে যাবার পর সে ঋষির কাছে এসে বলল, আমি তোমাকে ওদের ইশারা করতে দেখেছি। তুমি এটা ইচ্ছা করেই করেছো, তাই না? কেন করলে এরকম? টিমের সবাই তোমার উপর কত ভরসা করেছিল, আর তুমি তাদের ভরসা এভাবে ভেঙে দিলে। এটা তুমি মোটেও ঠিক করনি। ওর কথা শুনে ঋষি বলল, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি এমন কিছুই করিনি। হারটাও কোথাও একটা খেলার অংশ, এটা আমাদের মানতেই হবে। হার মানতে না পারলে এগোনো যায় না। এই বলে ঋষি ওখান থেকে চলে যায়। তবে সে মনে মনে ঠিকই জানে যে ছেলেটা মিথ্যে কথা বলেনি। আজ যা হয়েছে ঋষি সেটা ইচ্ছা করেই করেছে। ঋষি নিজের মনে মনে বলল, বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট কিছু বলিদান দিতেই হয়, আর এটা সেই বলিদানেরই একটা অংশ। এরপর সে একটা আনন্দ নিয়ে সেখান থেকে চলে যায়। আজ বাড়ি গিয়ে শুয়ে ঘুমোবে, তারপর কাল তার উদ্দেশ্য সফল হবার জন্য সে বেরোবে। এরপর হয়তো আর বেঙ্গল ক্লাবের প্লেয়ার নয়, বরং তাকে সবাই চিনবে বাংলার একজন খেলোয়াড় হিসেবে। এটা ভাবতেই তার মনের মধ্যে যেন একটা আনন্দের ঝড় বয়ে গেল। তবে সে আন্দাজ করতেও পারেনি যে এই ঝড় তার গোটা জীবনটাই তছনছ করে দেবে খুব তাড়াতাড়ি। ঋষি আস্তে আস্তে চোখ খুলল, তারপর আপন মনেই বলে উঠল, এখন আর এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। নিজের দোষেই সবটা শেষ হয়ে গেছে আমার। এখন আর কাউকে দোষ দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। লোভ ভালো থাকার লোভ আমাকে শেষ করে দিল। আজ আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম। এরপর ও উঠে ঘর থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর আগে নিজের মুখটা একবার রুমাল দিয়ে ঢেকে নিতে ভোলে না। আজ প্রায় 2 বছর হয়ে গেল সে এভাবেই বাড়ি থেকে বের হয়, তবুও শুধুমাত্র প্রয়োজনে। এছাড়া বাড়ি থেকে বেরোনো তার প্রায় বন্ধই হয়ে গেছে। ভাবলেও অবাক লাগে যে এই ছেলেই নাকি একটা সময় সারাদিন মাঠে থাকতো, হাতে থাকতো ব্যাট আর বল, আর আজ তার বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নেই। এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আপন মনেই হাঁটছিল। হঠাৎ ওর কানে এলো সেই চিরপরিচিত শব্দ, ছক্কা। একবার সেই দিকে ফিরে তাকালো।
কতকগুলো বাচ্চা ছেলে ক্রিকেট খেলছে, তাদের মুখে উল্লাসের হাসি। এটা দেখে ও কল্পনা করতে থাকলো তার নিজের সময়ের কথা। একটা সময় ওকে নিয়েও মাঠে ঠিক এই রকমই একটা উল্লাস কাজ করত, আর আজ সব শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এর বদলা আমি নেব। নিজের মনে মনেই দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলে এগিয়ে যায়। বাজার করে তাকে ফিরতে হবে, তারপর তাকে যেতে হবে ওই সুবোধ সেন্নালের বাড়ি। জীবনের একটা ভুল পদক্ষেপ ওকে আজ কাঙাল করে দিয়েছে। বাজার করে বাড়িতে এসে রান্না চাপিয়ে দেয়, এরপর টিভিটা খুলে বসে। চ্যানেল ঘোরাতে ঘোরাতে খবরের চ্যানেলে এসে ওর চোখটা আটকে যায়। খবরের চ্যানেলে দেখাচ্ছে আজকের বিশেষ খবর, আবারও এক খেলোয়াড় টাকার জন্য নিজের টিমকে হারিয়ে দিল। তার টিমের অন্যান্য খেলোয়াড়রা দাবি করেছে তাকে তারা টাকা নিতে দেখেছে। শুধু তাই নয়, আজকের ম্যাচটা তারাই জিতত যদি না সে এইভাবে বিশ্বাসঘাতকতা করত। তবে সেই খেলোয়াড়ের কোনো রকম বক্তব্য আমাদের চ্যানেলের প্রতিনিধি এখনো পায়নি। তিনি কি বলছেন, এসবের পিছনে কারা আছে, সবকিছু জানতে হলে বাংলা নিউজের সঙ্গে থাকুন। বাংলা নিউজ সবার আগে আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেবে। খবরটা শুনে টিভিটা বন্ধ করে দেয় ও। এইভাবেই ও বেরিয়ে পড়ে। হাতে সময় বেশি নেই, তাই তাড়াতাড়ি পা চালায় ও। একটা মাঠের কাছে গিয়ে থামে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে মনে বলে, ওই তো আসছে আমার শিকার, আজ ওর শেষ দিন। এই ভেবে ও নিজের সাথে করে নিয়ে আসা চাকুটা তার দিকে এগোতে থাকে। কিন্তু ও কিছু করবার আগেই একটা লোক ওকে ওখান থেকে সরিয়ে আনে, আর তারপর সে বলে, এই কাজটা ভুলেও করো না, এতে যেটুকু বাকি আছে তাও শেষ হয়ে যাবে। মাথা ঠান্ডা করো আর বাড়ি গিয়ে কাজে মন দাও। ও আর কিছু না ভেবে বাড়ি চলে আসে। ঋষির চোখের সামনে ভেসে ওঠে আজ থেকে 2 বছর আগের কিছু কথা। ও তখন বেঙ্গল ক্লাবের অন্যতম খেলোয়াড়। এর আগে বেশ কিছু ম্যাচ ওর জন্যই বেঙ্গল ক্লাব জিতেছে। এই ম্যাচটাও বেশ আশা নিয়েই খেলেছিল। তবে ম্যাচের 10 দিন আগে যখন ও প্র্যাকটিস সেরে বাড়ি আসে, তখন দেখে একটা বড় গাড়ি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে ও বেশ অবাক হয়ে যায়। এত বড় গাড়ি ওর চেনা জানা কারোর তো নেই। তাই ও খুব তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই দেখে যে একটা লোক সোফায় বসে আছে। ওকে দেখে সে নিজেই এগিয়ে এসে বলল, এই তো ইয়ং ম্যান, তুমি চলে এসেছো। এতক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বসো এখানে। তারপর কেমন চলছে সব খেলাধুলো? সব ঠিকঠাক চলছে তো? ঋষি লোকটাকে ঠিকমতো চিনতে না পারলেও হালকা হেসে জবাব দেয়, হ্যাঁ, ভালোই চলছে। তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি প্লিজ যদি একটু বলেন। এবার লোকটা বলল, আমাকে তোমার না চেনারই কথা, তবে আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আর শুধু চিনি না, আমি তোমার সব খবরও রাখি। তাই দেখো না, তোমার বাড়িতে চলে এসেছি। ঋষি আবার একটু অবাক হয়ে বলে, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনার পরিচয়টা আপনি দিলেন না এখনো। লোকটা এবার মৃদু হেসে বলল, আমি রাজবীর পান্ডে, বাংলা ক্রিকেট টিমের মাথা বলতে পারো। রাজবীর পান্ডে নামটা শোনার পরেই ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছিল। এখন লোকটার মুখে এই কথাটা শুনে ঋষি বেশ অবাক হয়ে গেল। তারপর ও বলল, আপনি আমার বাড়িতে? আমি এখনো এটা বিশ্বাসই করতে পারছি না। বসুন স্যার, দাঁড়িয়ে আছেন কেন? আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বলে আমি চলে যেতাম আপনার সাথে দেখা করতে। তাতে ক্ষতি কি? এবার আমি এলাম, পরের বার তুমি যাবে। এখন তো যাতায়াত লেগেই থাকবে, তাই না? ঋষি কিছুটা অবাক হয়ে বলল, যাওয়া আসা লেগে থাকবে মানে? মানে ঠিক বুঝলাম না, যদি একটু পরিষ্কার করে বলেন নাকি। তোমার মতো ট্যালেন্টেড ছেলে এইরকম একটা ক্লাবের হয়ে খেলে নিজের জীবনটা নষ্ট কেন করবে? তার থেকে ভালো তুমি আরো ভালো জায়গায় খেলবে,
যেটা তুমি ডিজার্ভ করো। আর খুব ভুল যদি আমি না হই, তাহলে অন্যদের মতো তোমারও নিশ্চয়ই সেটাই স্বপ্ন, তাই তো? ঋষি আমতা আমতা করে বলল, হ্যাঁ, তা বলতে পারেন। আসলে ক্রিকেট আমার জীবন। এবার ক্রিকেট ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাহলে ক্রিকেটের জন্য তুমি সব নিশ্চয়ই করতে পারবে। উনি কি বলছে না বুঝেই ঋষি বলল, হ্যাঁ, আমি ক্রিকেটের জন্য সব করতে রাজি। এটা আমার প্রাণ, তার জন্য আমি সব করব। এরপর আরো দু একটা কথা বলে রাজবীর বাবু বললেন, এর পরের ম্যাচটা তোমাদের কবে আছে? পরের ম্যাচ 10 দিন পরে আছে। তারপর আবার কবে আছে এখনো ঠিক হয়নি। এটাই হয়তো বেঙ্গলের হয়ে তোমার শেষ খেলা হবে। ঋষি এবার বেশ ঘাবড়ে গেল। তারপর বলল, এটা আপনি কি বলছেন? এরকম করে বলবেন না। এটা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। ক্রিকেট ছাড়া তোমায় কিছু ভাবতে হবে না। আমি বলেছি বেঙ্গল ক্লাবের শেষ খেলা। তুমি হয়তো আরো বড় জায়গায় খেলবে। আপনি সত্যি বলছেন? আমি এবার বাংলার হয়ে খেলবো? আরে হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। ঠিক আছে, আজ আসি, কেমন? আপনি তো কিছু খেলেন না। আজ এসব থাক, তুমি আগে বাংলার হয়ে খেলো, তারপর নয় একদিন জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে, কেমন? হ্যাঁ। আর হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিও। এরপর ওর নাম্বার নিয়ে রাজবীর বাবু চলে গেলেন। সেদিন রাতে ঋষি দু চোখের পাতা এক করতে পারল না। সবটা ওর কাছে স্বপ্নের মতো লাগছিল। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। ঋষি আরো ভালো করে প্র্যাকটিস করতে লাগলো। অবশেষে এলো সেই দিন। ম্যাচের আর মাত্র 2 দিন বাকি। রাজবীর বাবু ফোন করে বললেন, আমি তোমায় একটা ঠিকানা দিচ্ছি, ওখানে এসে আমার সাথে একবার দেখা করো। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নয়, কিছু ফর্মালিটিস আছে, ওইগুলো তোমাকে পূরণ করতে হবে। ঋষি এই কথা শুনে আর কোনো প্রশ্ন না করে রাজবীর বাবুর দেওয়া ঠিকানাটায় চলে গেল। ঠিকানাটা একটা ফার্ম হাউসের ছিল। তবে ঋষি তখন আর কোনো কিছু ভাবল না, চুপচাপ ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে ও কাউকেই দেখতে পেল না, তাই কিছুক্ষণ এদিক ওদিক ভালো করে দেখে নিল। এরপর আবার সে ঠিকানাটা চেক করে দেখল ঠিকঠাক এসেছে কিনা। নিজের মনেই বলে উঠল, না, ঠিকানা তো এটাই আছে, তাহলে একটু বসেই যাই বরঞ্চ। আসতে যখন বলেছে নিশ্চয়ই উনি আসবেন। এরপর ও ওখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ বসার পর রাজবীর বাবু সেখানে এসে ওকে বলেন, তুমি এসে গেছো? ওই আমার একটু আসতে দেরি হয়ে গেল। না ঠিক আছে, কি বলার জন্য ডেকেছিলেন সেটা যদি একটু বলতেন ভালো হতো আর কি। প্র্যাকটিস করছিলাম তো সেই জন্য আর কি। বাহ, এই তো খুব ভালো কথা, এভাবেই লেগে থাকতে হবে, কেমন? তবে তোমার জন্য একটা খারাপ খবর আছে। এই কথাটা শুনে ঋষির মুখটা একদম শুকনো হয়ে যায়। ঋষি একটা ঢোক গিলে ফেলে বলে, কি খারাপ খবর স্যার? আমি অনেক চেষ্টা করেও তোমার নামটা এবার এন্ট্রি করাতে পারলাম না। এটা শুনে ঋষির বেশ খারাপ লাগে। ও বলে, তাহলে এখন কি করা যাবে? নাম এন্ট্রি না হওয়ার কারণ কি স্যার? ওদের কথা হলো এবারের টিম রেডি আছে, আর কাউকেই নেওয়া সম্ভব হবে না। ঋষি আর কিছু বলছে না দেখে উনি আবার বললেন, আরে অত চিন্তা করো না, তুমি তোমার মতো খেলে যাও, আর শেষে তো আমি আছি। এটাই তো আমার ভরসা স্যার, যে আপনার হাত আমার মাথার উপর আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ আসি। হ্যাঁ এসো, আর আমি তোমায় কথা দিচ্ছি, এবার হলো না তো কি হয়েছে, পরের বার আমি ঠিকই তোমার নাম এন্ট্রি করাবই। এটা শুনে ঋষি ওখান থেকে চলে যায়। রাজবীর বাবু মনে মনে বলেন, তোমার ভরসাটা যে আমার চাই, তোমার ভরসা না পেলে যে
আমার ছেলের জায়গা পাকা করতে পারবো না? আমার একমাত্র ছেলে বলে কথা, তার আবদার কি আমি ফেলতে পারি? ঋষি মন খারাপ করে চলে যায় আর বাড়ি গিয়ে ভাবতে থাকে, কেন সবসময় এরকম হয়, আমি কি দোষ করেছি। এরপর নিজের মা বাবার একটা ছবি আগলে ঋষি বলতে থাকে, তোমরা ঠিকই বলতে, আমাদের মতন পরিবারের ছেলে মেয়েদের জন্য খেলা নয়, এই যে রাজাদের খেলা। তবে তোমরা চিন্তা করো না, আমি আজ আমার জায়গা পাইনি ঠিক আছে, কিন্তু একদিন আমি ঠিক জায়গা করে নেব। নিজের এই স্বপ্নটা আমি যে কোনো ভাবেই পূরণ করব, তাতে যত সময় লাগে লাগুক, আমার কোনো আপত্তি নেই। এরপর ঋষি মনে মনে ঠিক করে নেয় ওকে আরো ভালো করে খেলতে হবে। ম্যাচের দিন যত এগিয়ে আসতে থাকে ঋষি আরো ভালো করে প্র্যাকটিস করতে থাকে। এটা দেখে সবাই এক প্রকার ধরে নেয় যে এবারও মাঠে 4-8-6 বন্যা বয়ে যাবে। কথাগুলো ওকে আরো ভরসা দিতে থাকে। একদিন প্র্যাকটিসের পর যখন ঋষি ড্রেসিং রুমে বসেছিল, তখন ক্লাবের অন্যতম সদস্য বিপিনবাবু এসে বলল, আমি যত তোমার খেলা দেখছি ততই আমার বুকটা গর্বে ভরে উঠছে এটা ভেবে যে তুমি আমার ক্লাবের হয়ে খেলো। আমার মন বলছে তুমি এভাবেই যদি খেলতে থাকো খুব তাড়াতাড়ি তুমি দেশের হয়েও খেলতে পারবে। ঋষি কথাটা শুনে ওনাকে একটা প্রণাম করে তারপর বলে, আপনি আশীর্বাদ করুন যেন আপনার এই কথাটা সত্যি হয়। তোমার জেদ তোমাকে ঠিক সেই জায়গায় একদিন নিয়ে যাবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আর আমার আশীর্বাদ তো তোমার সাথে সব সময়ই আছে। এরপর টেস্ট খেলা শুরু হয়। প্রথম দিন 100 রান করে ঋষি। আর তখন রাজবীরবাবু ওকে ডেকে পাঠায় আর বলে, দেশের হয়ে খেলতে চাও তো? হ্যাঁ স্যার। তাহলে যে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? এরপর তোমাদের যে ম্যাচটা হবে সেখানে তোমায় হারতে হবে। মানে ধরে নিতে পারো তোমায় টিমকে হারাতে হবে, কারণ তোমার টিম যদি হারে তবেই তোমার দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হবে। এটা শুনে ঋষি অবাক হয়ে যায়। তারপর বলে, এটা আপনি কি বলছেন স্যার? এটা আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন, সেখানে আমি কি করে এরকম করতে পারি? আর যেখানে সবাই আমাকে নিয়ে এত আশা করে আছে, আর তার থেকেও বড় কথা, আমি যদি হেরে যাই বা আমার টিম যদি হেরে যায়, সেটা কিভাবে আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দিতে পারে? এইসব ভাবনা তুমি আমার ওপর ছেড়ে দাও। ওইসব নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না, বরং তুমি এটা ভাবো যে কিভাবে তুমি তোমার টিমকে হারাবে। দেখো, একটা হার কিন্তু তোমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দিতে পারে। না স্যার, এটা আমার পক্ষে সম্ভব না। আমি আমার টিমকে খুব ভালোবাসি, আর আমি যদি ভালো খেলি তবেই না আমি দেশের হয়ে খেলার সুযোগ পাবো, তবেই না আমি নিজেকে প্রমাণ করতে পারবো যে আমিও কারোর থেকে পিছিয়ে নই। এটা আমি পারবো না স্যার। রাজবীরবাবু এবার একটু কঠোর হয়ে বলেন, বেশ, তাহলে দেশের হয়ে খেলার স্বপ্ন এখানেই বন্ধ করে দাও, কারণ সেই ইচ্ছা তোমার কোনো দিনই পূর্ণ হবে না। এটা শুনে ঋষি এক প্রকার চিৎকার করে বলে ওঠে, না, আপনি এরকম করে বলবেন না। এটা আমার অনেক দিনের স্বপ্ন। ছোটবেলা থেকেই আমি এই একটাই স্বপ্ন দেখতাম যে একদিন আমি ওই দেশের হয়ে ক্রিকেট খেলবো, একদিন আমি ওই দেশের হয়ে ব্যাট হাতে মাঠে নামবো। আমার এই স্বপ্ন কিছুতেই ভেঙে যেতে পারে না। আমিও তো সেই কথাই বলছি, তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে না, আর তাই তোমাকে হারতে হবে। এই ম্যাচটাই সিদ্ধান্ত নেবে তুমি এরপর ঠিক কি করবে। দেশের হয়ে খেলবে না এই ক্লাবের হয়েই সারাটা জীবন খেলে যাবে। অবশ্য ক্লাবের হয়ে আর বেশি দিন খেলতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, এখন তুমি এসো, আমার অনেক কাজ আছে। এই বলে উনি ওখান থেকে চলে যান। ঋষিও আর কিছু না ভেবে ওখান থেকে বেরিয়ে পড়ে।
ওর মাথা কাজ করছে না, কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। কারোর সাথে যে আলোচনা করবে সেরকম কাউকেই এখন পাশে পাচ্ছে না। নিজেকে যেন বড্ড বেশি অসহায় লাগছে ওর। ঘরে গিয়ে চুপচাপ খানিকক্ষণ বসে থাকে ঋষি। তারপর ঘরে এক কোণে থাকা একটা ব্যাগ টেনে বার করে আনে। সেই ব্যাগের থেকে একটা ছোট ব্যাট আর একটা বল বের করে ঋষি ওর ছোটবেলার কথা ভাবতে থাকে। এটাকে খেলার ব্যাট না বলে কাপড় কাচার ব্যাট বললেই ভালো হয়। এই ব্যাট দিয়েই তো ক্রিকেটের হাতে খড়ি ওর। কত বকা, কত মার, কত বোঝানো যে এই খেলা ওদের মতো পরিবারের ছেলেদের জন্য নয়, তবুও খেলার প্রতি ভালোবাসাটা ওকে ক্রিকেট ছাড়তে দেয়নি। ও নিজের মনে বিড়বিড় করে বলতে থাকে, না, আমি হাল ছাড়বো না, আমি টিমকে হারাবো। ওরা হারবে, আর আমি দেশের হয়ে খেলবো, আমি দেশের হয়ে খেলবো। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে ঋষির, আর তাতেই ওর চিন্তার জালটা ছিঁড়ে যায়। সুবোধ সান্যাল ফোন করেছেন। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে ওনার চিৎকার শোনা যায়। কি ব্যাপার, কোথায় তুমি? কখন আসতে বলেছি আমি তোমাকে, আরে এখন এসে পৌঁছাওনি কেন? আমার হাতে সময় নেই। না স্যার, আসছি, এই তো এসে গেছি আমি। এই বলে ফোনটা রেখে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। যেতে আরো 20 মিনিট লাগবে। সুবোধবাবুর বাড়ি যাবার পর উনি বলেন, নাও ওই ব্যাট, বল আর ওই খেলার কিট সব দেখে নাও। নেহাত বিপিনদা অনুরোধ, তাই নয়তো তোমাকে দিয়ে এসব দেখভাল করানোর কোনো ইচ্ছে আমার নেই। আর হ্যাঁ, এখানে আবার মিথ্যে বলো না, তাহলে বিপিনদাও তোমাকে বাঁচাতে পারবে না, এই বলে দিলাম। ঋষি কিছু না বলে সব চেক করে নেয়। তারপর বলে, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। বিপিনদার সাথে? ঠিক আছে, বিকালে এসো, উনি এখানে আসছেন, তখন দেখা হয়ে যাবে। আচ্ছা, এখন আসছি আমি। এরপর ঋষি সুবোধবাবুর কথা মতোই বিকেলবেলা আসে। ওকে দেখে একটা গার্ড বলে, আপনি ঋষি তো? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আসলে ভিতরে একটা মিটিং হচ্ছে, তাই স্যার আপনাকে এখানে অপেক্ষা করতে বলেছেন। ও আচ্ছা। গার্ডের কথা মতো ঋষি ওখানেই অপেক্ষা করতে থাকে। মিটিং শেষে সুবোধবাবু গার্ডকে বলার পর ঋষি ভেতরে যায়। ঋষিকে দেখে বিপিনবাবু বলে ওঠেন, সুবোধ বলল তুমি নাকি আমার সঙ্গে কথা বলতে চাও, তা কি এমন জরুরি দরকার শুনি? আমি জানি স্যার, আপনি আমার উপর রেগে আছেন, তবে আমি সেই নিয়ে আজ কোনো কথা বলতে আসিনি। আমার আপনার সাথে অন্য একটা বিষয়ে কথা আছে। বেশ, বলো, কি বিষয়ে কথা? আসলে স্যার, সকালে খবরটা পেলাম, ওই টাকা খেয়ে দলকে হারানোর খবরটা। আমার মনে হচ্ছে এখানে একটা বড় কোনো ষড়যন্ত্র আছে। তোমার এমন মনে হওয়ার কারণ কি জানতে পারি? আজ আর কোনো কিছু লুকাবো না। সত্যি কথা বলতে আমার আর লুকানোর কিছুই নেই, তবে এখানে আমি এই কথাগুলো এখন বলতে চাই না। যদি আপনি অনুমতি দেন তাহলে একটু আলাদাভাবে কথা বলতাম। বেশ, আমার সাথে আমার বাড়িতে চলো তাহলে। তোমাকে আমি কথা বলার সুযোগ দিতাম না, তবে এককালে তোমার জন্য আমাদের ক্লাব অনেক নাম করেছে। তোমার জন্য আমাদের ক্লাবকে বহু মানুষ চিনেছে, তাই তোমার একটা সুযোগ প্রাপ্য বলেই মনে হলো, নয়তো তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। ঋষি সবটা শুনল, কিন্তু কিছু বলল না। এরপর ওরা দুজন বিপিনবাবুর বাড়ি চলে যায়। বিপিনবাবু ওকে বসার ঘরে নিয়ে যায়। তারপর বলে, এবার বলো, কি এমন কথা? ও, আর কোনো ষড়যন্ত্রের কথা তুমি তখন বলছিলে। সকালে খবরটা টিভিতে দেখলাম স্যার। আসলে আপনি সেদিন আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার কিছু হয়েছে কিনা, আমি কেন এমন বাজে খেলছি। তবে আমি সেদিন আপনাকে কিছু বলতে পারিনি। আমার নিজের মনে একটা ভয় ছিল যে হয়তো সবাই আমাকেই দোষী ভাববে, তবে আজ আর সেই ভয় আমি পাই না। এই বলে ঋষি ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলে। মূলত রাজবীর বাবুর কথাটা, যেটা ঋষি এতদিন কাউকেই বলেনি, সেটা এই প্রথম ও বিপিনবাবুর সামনে তুলে ধরে। সবটা শোনার পর বিপিনবাবু কিছুক্ষণ ভাবেন, তারপর বলেন, রাজবীর বাবুর নাম এর আগেও বেশ কিছু ঘটনার সঙ্গে জড়িয়েছে, তবে সেরকম কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, আর তাই আমি এতদিন চুপ করেছিলাম। আর প্রমাণ থাকলেই বা কি, তার থেকে আমি দোষী প্রমাণ হতাম।
হ্যাঁ, সেটাও অবশ্য তুমি ভুল বলনি, কিন্তু এখানে ওনার দোষটাও কম নয়। তবে তোমার কি মনে হয় উনি এমনটা কেন বলেছিলেন? ওনার কি তোমাকে সরিয়ে অন্য কাউকে জায়গা করে দেবার ইচ্ছা ছিল? ঋষি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ, নিজের একমাত্র ছেলেকে। এই কথাটা এত জোর দিয়ে তুমি কি করে বলছো? ঋষি এটা শুনে চোখ বন্ধ করে আবার ভাবনার জগতে পাড়ি দেয়। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে বিপিনবাবু বলেন, আমাকে তুমি আগে এ কথা কেন বললে না? কত বড় ভুল করে ফেলেছো তুমি জানো? তা তো বুঝতে পারছি, কিন্তু সেই সময় আমার মাথায় যে দেশের হয়ে খেলার ভূত চেপেছিল, আমি ভাবতেও পারিনি যে এইভাবে সবটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যখন বুঝতে পারলে যে উনি তোমাকে ট্রাপে ফেলছে, তখন তুমি তাহলে কিছু করলে না কেন? তখন আমি কি করতাম? আমি যখন বুঝেছি তখন যে বড্ড দেরি হয়ে গেছিল। মানে এর পরেও কি? হ্যাঁ, উনি এইভাবে আমাকে দিয়ে একের পর এক কাজ করাতে থাকতেন। প্রথম দুটো ম্যাচ আপনি তো জানেনই, আমি প্রচন্ড বাজে খেলেছিলাম, কিন্তু তারপরে উনি আমাকে দিয়ে একই কাজ করাতে চেয়েছিলেন। তবে সেবার আমি স্পষ্ট ওনাকে বলে দিই যে এই কাজ আমি আর করবো না। আপনি আপনি তাতে যাই করে নিন না কেন, আমি বুঝে গেছি আপনার কোনো ক্ষমতাই নেই আমাকে সুযোগ করে দেবার। ওর কথা শুনে একটু হেসে রাজবীরবাবু বললেন, আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছো? হ্যাঁ, আমি যদি আমার ক্ষমতা দেখাই না, তাহলে ওই যে মাঠে তুমি দাঁড়িয়ে খেলো, সেখানে তোমাকে দ্বিতীয়বার আর দেখা যাবে না। তাই নাকি? তা বেশ, তো আমিও দেখি আপনার কত ক্ষমতা, ওই মাঠে আমাকে দেখা যায় কিনা। এরপর ঋষি ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা ঋষি যখন প্র্যাকটিসে যায়, ওদের দলের একজন ঋষিকে সবার আড়ালে টেনে নিয়ে গিয়ে বলে, তুমি টাকার বিনিময়ে আমাদের আগের দুটো ম্যাচ হারিয়ে দিলে। তোমার একবারও খারাপ লাগলো না? যে ক্লাব তোমাকে এত ভালোবাসা দিয়েছে, সেই ক্লাবকে কিনা তুমি ঠকালে মাত্র কয়েকটা টাকার বিনিময়ে। সবটা শুনে ঋষি অবাক হয়ে যায়। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, এসব তুমি কি বলছো? তুমি এতদিন ধরে আমাকে দেখছো, তোমার মনে হয় যে আমি টাকার বিনিময়ে এরকম কিছু করব? মনে তো হতো না ঋষি, কিন্তু যা দেখতে পাচ্ছি তাই তো বলছি তোমায়। যা দেখতে পাচ্ছ মানে কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছি? ভেতরে চলো, পরিষ্কার হয়ে যাবে সবটা। এরপর সে ঋষিকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। ভেতরে যাবার পর সবাই ঋষিকে দেখে একই কথা বলতে থাকে, টাকার জন্য তুমি আমাদের দলকে হারিয়ে ছি, দিলে। ঋষি, টাকার জন্য তুমি আমাদের দলকে হারিয়ে দিলে? ক্লাব কমিটির একজন সদস্য বলে ওঠে, তোমার টাকার দরকার ছিল তুমি আমাদের বলতে, কিন্তু এটা তুমি মোটেও ঠিক করনি। বিপিনদা তোমাকে কত ভালোবাসেন, এসব শুনলে সে কতটা কষ্ট পাবে একবারও ভেবে দেখেছো? সবার মুখে একই কথা শুনে ঋষি কিছুই বুঝতে পারছিল না। ঋষি বারবার সবাইকে বলতে থাকে, আপনারা বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। কিসের টাকা? কোন টাকা? আপনারা কার কথা বলছেন? আমি কোনো টাকা নিইনি। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। ব্যাস ঋষি, অনেক বলে নিয়েছো, আর না। আমরা তোমাকে ঠিক 7 দিন সময় দিলাম, তাও শুধুমাত্র বিপিনদার কথা ভেবে। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো, তবেই তুমি এই মাঠে আবার আসবে, নয়তো নয়তো তোমার মতো ছেলেকে আমাদের টিমে আর দরকার নেই। এতটা বলে ঋষি একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার বলে, কিন্তু 7 দিনে শত খুঁজেও কিছু পাইনি যেটা দিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। অবশ্য 7 দিন পর আমার কাছে একটা ভিডিও এসেছিল। কিসের ভিডিও?
একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে আমার জার্সি পরে, মানে যে জার্সিটা পরে আমি খেলতাম, ওরকম একটা জার্সি পরে কেউ টাকা নিচ্ছে কারোর থেকে। আর এই ভিডিওটা প্রমাণ করেছিল যে আমি টাকার বিনিময়ে এই কাজটা করেছিলাম। পুরোটা শুনলাম, কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো না। তুমি কি করে শিওর হলে যে রাজবীর বাবু নিজের ছেলের জন্য এটা করেছেন? এটা উনি আমাকে নিজেই বলেছিলেন। মানে তুমি বলতে চাইছো উনি নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছিলেন? হ্যাঁ, উনি নিজে মুখে নিজের দোষটা স্বীকার করেছিলেন। উনি ঠিক কি বলেছিলেন তোমার মনে আছে? হ্যাঁ, খুব ভালো করেই মনে আছে। আমি জীবনে সব ভুলে গেলেও ওনার ওই কথাগুলো কোনোদিনও ভুলবো না। 7 দিন পর আমার কাছে যখন একটা ভিডিও আসে, আমি ভিডিওটা দেখে প্রথমে বেশ অবাক হই। আমি ভাবতে থাকি যে কে হতে পারে এটা। ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসে। ফোনটা ধরতেই দেখি রাজবীর বাবু। আমি কিছু বলার আগে উনি আমাকে বললেন, কি চ্যালেঞ্জটা তাহলে আমি জিতলাম, তাই তো? বলেছিলাম না তোমাকে আর দেখা যাবে না, মিলল তো আমার কথা? আমি সবাইকে বলে দেবো এই কাজটা আপনি করেছেন। আপনি কি মনে করছেন আপনার একার ক্ষমতা আছে? আর কারোর কোনো ক্ষমতা নেই। আপনি এইভাবে জিততে পারবেন না। তাই নাকি? তা কি বলবে শুনি? হ্যাঁ, এটা ঠিক যে তুমি কোনো টাকা নাওনি বা আমি তোমাকে কোনো টাকা দিইনি, কিন্তু কাজটা তো তুমি করেছো। কেন করলেন আপনি এটা? কি লাভ হলো আপনার এটা করে? আমার ছেলের জন্য। তুমি খেলছিলে বলে আমার ছেলে উঠতে পারছিল না, আর আমার একমাত্র ছেলে, তার আবদার তো আমি ফেলতে পারি না, তাই না? তাই আমাকে এটা করতে হলো। এতটা বলে ও থেমে যায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর ঋষি আবার বলল, আচ্ছা বিপিনদা, এইবার যে ছেলেটাকে বের করে দেওয়া হলো তার সাথে কি একবার দেখা করা যায়? বিপিনবাবু মন দিয়ে কিছু একটা ভাবছিলেন। ঋষির কথায় ওনার ঘোর কেটে গেল। তার মানে আমাকে এখান থেকে সরানো ওনার একটা প্ল্যান ছিল। আপনাকে সরানো মানে? হ্যাঁ ঋষি, তোমার নিশ্চয়ই এটা মনে আছে, এই ঘটনাটা যে সময় হয়েছিল তখন আমি এখানে ছিলাম না। আসলে সেদিন সকালেই আমার কাছে একটা ফোন আসে যে আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করেছে। তোমার মনে আছে কিনা জানি না, সে সময় আমার ছেলে বাইরে থাকতো। আমি সকালবেলা ফোনটা পাওয়ার পরই তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। তবে ওখানে গিয়ে দেখি আমার ছেলের কিছুই হয়নি, সে দিব্যি আছে। কিন্তু সে আমাকে দেখার পর বায়না করে আমি যেন ওখানে কিছুদিন থেকে যাই, আর সেটাই আমার কাছে কাল হয়ে গেল। আমি সেখানে থেকে গেলাম, আর এখানে এসে শুনলাম তুমি নাকি টাকা নিয়ে আমাদের টিমকে হারিয়ে দিয়েছ, আর তাই তোমাকে বের করে দেওয়া হয়েছে। আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারিনি। তবে আমার কিছুই করার ছিল না, তাই আমি তোমাকে ক্রিকেট খেলার এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়েছিলাম, কারণ তোমার বাবার কাছ থেকে আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম। জানি সবটা, তবে আমার এখন নিজেকে বড্ড অসহায় লাগে। তুমি ভেবো না ঋষি, আমরা এর বদলা নেবই। কিন্তু কি করে? আমাদের আর কতই বা ক্ষমতা? ক্ষমতা নয়, বুদ্ধির দরকার ঋষি। ওদের হারাতে বুদ্ধির দরকার। আপনি ঠিক কি ভাবছেন বলুন তো? সেটা সময় বলবে, তবে এখন আমাদের কয়েকটা জায়গায় যেতে হবে। বেশ, চলুন তাহলে যাওয়া যাক। এরপর ওরা প্রথমে সেই ছেলেটার বাড়ি যায়, যাকে সরিয়ে দেবার খবর পেয়ে আজ এতদিন পর ঋষি সবটা বিপিনবাবুকে জানিয়েছে। ছেলেটার বাড়ি গিয়ে বিপিনবাবু বেশ কয়েকবার দরজায় টোকা দেয়, কিন্তু সে দরজা খুলছে না দেখে ঋষি বলে, কি হলো বলুন তো, দরজা খুলছে না? আচ্ছা, ওদিকে দেখলাম একটা জানলা আছে, তুমি ওটা দিয়ে একবার ডাকো তো দেখি, ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় কিনা। বিপিনবাবুর কথা মতো ঋষি এগিয়ে গিয়ে জানলা দিয়ে মুখ বাড়ায়, আর তারপর তাড়াতাড়ি এসে বলে, দরজা ভাঙুন তাড়াতাড়ি, ছেলেটা গলায় দড়ি দিচ্ছে। কি বলছো এসব? তাড়াতাড়ি করুন, তাহলে বাঁচানো গেলেও যেতে পারবে। এরপর দুজনে মিলে দরজাটা ধাক্কা দিতে থাকে।
একসময় লক আলগা হয়ে যায়। ওরা ভেতরে গিয়ে দেখে ছেলেটা এখনো ছটপট করছে। ঋষি তাড়াতাড়ি পাশে পড়ে থাকা টুলটার ওপর ওর পাটা রাখে, তারপর গলা থেকে ফাঁস খুলে ওকে নামিয়ে আনে। একেবারে যেন নিস্তেজ হয়ে গেছে শরীরটা, তবে হ্যাঁ, প্রাণে বেঁচে গেছে। বিপিনবাবু ওকে নিয়ে হাসপাতালে যান, তবে এই যাত্রায় সে বেঁচে যায়। দুদিন হাসপাতালে থাকার পর ওকে নিজের কাছে নিয়ে আসে বিপিনবাবু। আজ ঋষি এসেছে, তাই বিপিনবাবু ঋষিকে ওর কাছে নিয়ে গিয়ে বললেন, দেখো তো সৌম্য, এই ছেলেটাকে চেনো কিনা? সৌম্য একবার তাকালো ঋষির দিকে, তারপর ধীরে ধীরে বলল, ঋষিদা তুমি? আমি তো ভাবতেই পারছি না। আমি আজ মনে হয় তুমি তোমার একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে। কোন প্রশ্ন ঋষিদা? তুমি ঠিক কি বলছো আমি তো বুঝতে পারছি না। সেই যেদিন খেলার মাঠে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে আমি কেন এরকম করলাম, কেন আমি আমাদের টিমকে হারালাম, সেই প্রশ্নের উত্তর। ওর কথা শুনে সৌম্য চুপ করে যায়। এবার ধীরে ধীরে ওর কাছে সবটা পরিষ্কার হচ্ছে। তারপর ও আবার বলে, আচ্ছা, এর কি কোনো প্রতিকার হবে না? একের পর এক অপরাধ করেও এইভাবে উনি জিতে যাবেন? না, এবার আর জিতবে না। এবার তুমি, ঋষি আর আদি তিনজন একসঙ্গে লড়বে, আর তারপর আবার খেলার মাঠে ব্যাট হাতে ছক্কা আর 4 হাঁকাবে। বিপিনবাবুর কথাটা শুনে দুজনে বেশ অবাক হয়ে যায়। তারপর বিপিনবাবু আবার বলেন, শোনো, শুধু ওনার শাস্তি নয়, তোমাদেরও মাঠে দেখতে চাই আমি। আর এবার আমিও দেখি ওনাকে কে বাঁচায়। এটা আপনি কি বলছেন বলুন তো? কি করে হবে এসব? হবে হবে, সব হবে। যাই হোক, এখন থেকে তোমরা দুজন এখানেই থাকো, আর হ্যাঁ, যা হবে সবটা দেখতে থাকো। এরপর উনি ওখান থেকে চলে যান। কদিন পর আদিকেও উনি ওখানে নিয়ে আসেন। এবার 4 জনের মাঠে নামবার পালা। পরিকল্পনা অবশ্য বিপিনবাবু। দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। একদিন সকালবেলা বিপিনবাবু এসে বলেন, তোমরা সবাই তৈরি থেকো, আমাদের বেরোতে হবে। আমার পরিকল্পনা সফল হলে আজ এই সব ষড়যন্ত্রের ওপর থেকে পর্দা উঠে যাবে। সবটা আজ সবার সামনে আসবে। আপনি ঠিক কি করতে চাইছেন একটু বলবেন? আচ্ছা ঋষি, এত ভেবো না, এবার সবই ভালো হবে, দেখো। ঋষি আর কিছু না বলে বিপিনবাবুর সাথে চলে যায়। ওনার সাথে আদি আর সৌম্যও যায়। ওদের বসার ঘরে নিয়ে গিয়ে উনি টিভিটা চালিয়ে দেন। টিভিতে দেখাচ্ছে রাজবীর পাণ্ডের একমাত্র ছেলে রজত পাণ্ডে আজ ড্রাগ ডিলিং কেসে ধরা পড়েছে। ক্রিকেট দুনিয়াতে সদ্য উঠে আসা একজন তরুণের ড্রাগসের সাথে জড়িয়ে থাকা কিভাবে নিচ্ছে খেলার জগৎ, তা এখনও বলা যাচ্ছে না। তবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে মেডিকেল টেস্ট করতে গিয়ে ওনার ড্রাগস নেবার কথাটা সবার সামনে চলে এসেছে। যদিও ছেলে বাবার টাকা আর সম্পত্তি দিয়ে কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সবটা তাও কোনোভাবে বাইরে চলে আসে। এরপরেই পুলিশ খবর পেয়ে ওনার ছেলের বাড়িতেও রেড করে। সেখান থেকে বেশ কিছু ড্রাগসের প্যাকেট উদ্ধার হয়েছে। এর ফলে রাজবীরবাবু ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা চলছে। যদিও রাজবীরবাবুর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, তবে ক্রিকেট একাডেমি থেকে জানানো হয়েছে রাজবীরবাবুকেও এই মুহূর্তে এই ব্যাপার থেকে দূরেই রাখা হবে। বাকি খবর জানতে সঙ্গে থাকুন। খবরটা শুনে ঋষি বলে, রাজীববাবুর ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? নিজের একমাত্র ছেলের জন্য এত কিছু করলো, আর আজ সেই ব্যাপারটা। ব্যাপারটা নয়, খুব শিগগিরই আমরা তার দেখা পাবো। এসব আপনি কি বলছেন? আমরা তার দেখা পাবো মানে? আপনি কি এখন তার সাথে দেখা করতে যাবেন নাকি? দেখুন, আপনার সব কথা শুনেছি, তার মানে এই নয় যে আপনার কথা শুনে আবার ওই লোকটার সামনে গিয়ে দাঁড়াবো। কখনোই নয়। আমরা কেন ওনার সামনে যাব? উনি নিজেই আমাদের সামনে আসবে, তাও খুব শিগগিরই। এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো। এরপর উনি নিজের পরিকল্পনার কথা ওদের বলেন। বিপিনবাবুর কথা ঠিক প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই রাজবীরবাবু সেখানে উপস্থিত হন। দরজা খোলাই ছিল। বিপিনবাবু, বিপিনবাবু আছেন নাকি? বিপিনবাবু, আমি রাজবীর পাণ্ডে। ওনার গলা পেয়ে
প্রথমে সৌম্য বেরিয়ে আসে। সৌম্যকে দেখে উনি চমকে যান। তারপর বলেন, তুমি তুমি না মারা গিয়েছিলে? হোমা, আপনি কি বলছেন? আমার এখনো কত স্বপ্ন আছে, মারা গেলে হবে কি করে? কিন্তু আমি যে শুনলাম তুমি মারা গেছো। মরে তো এক প্রকার গেছি আপনার জন্য। আপনার মিথ্যে কথার জন্য আমার সব শেষ হয়ে গেছে। তবে এখন আমি ঠিক করে নিয়েছি, আমার যখন সব শেষ হয়েই গেছে, তখন আমি নয় আপনাকে শেষ করে তারপর মরব। এই শোনো, বাজে কথা বাদ দাও, আর বিপিন বাবুকে এক্ষুনি ডেকে পাঠাও। বিপিন বাবুর সাথে আমার কথা আছে। উনি তো এখন নেই। নেই মানে? আমি জানি উনি আছেন। উনি পারেন আমার ছেলেকে বাঁচাতে। এটা শুনে সৌম্য হাসতে শুরু করে। তারপর বলে, আপনার কি মনে হয় আপনার ওই ড্রাগস অ্যাডিক্টেড ছেলেকে বিপিন বাবু বাঁচাবেন? কখনোই নয়। ও ড্রাগস নেয় না। ও, তাহলে ওরা বলছে কেন? আমি জানি না, এটা ঠিক। ও ভালো খেলতে পারে না, আর তাই ও যাতে জায়গা পায়, আমি ঋষি বলে একজনকে মিথ্যাভাবে ফাঁসিয়ে সরিয়েছি। এছাড়াও টাকার জন্য এইরকম ভাবে আরো অনেক সরিয়েছি, অন্যদের জায়গা করে দিয়েছি। কিন্তু এটা মিথ্যে কথা। বেশ, তো তাহলে প্রমাণ করুন যে এই সব কিছু মিথ্যে। তাহলেই তো সমাধান হয়ে যায়। এখানে কেন এসেছেন? বিপিন বাবুর কথা শুনে রাজবীর বাবু ওনার কাছে যায়। তারপর বলে, আপনি এই সব করেছেন, আমি জানি। ও ড্রাগস নেয় না, নিতে পারে না। কারণ আর যাই হোক, ওর খেলা নিয়ে ও ভীষণ সিরিয়াস। যেখানে ড্রাগস ওর খেলার জীবন শেষ করে দিতে পারে, সেটা জেনে ও কখনোই এটা করবে না। তাহলে আপনার ছেলের কাছ থেকে ওগুলো পাওয়া গেল কি করে? তা আমি জানি না, কিন্তু এটা খুব ভালো করে জানি, এই সমস্ত কাজ আপনার। আপনি চক্রান্ত করে এটা করেছেন। মোটেও আমি চক্রান্ত করিনি। আর তার থেকেও বড় কথা, আপনি কি বলতে চাইছেন আমি এসব করেছি? আমি তো নিজেই অবাক হয়ে গেছি এসব জেনে। কারণ যেহেতু আমি আপনার ছেলেকে চিনেছিলাম, আমার এটাই মনে হয়েছিল যে এই খেলা নিয়ে ও সিরিয়াস। এখন বলুন, আপনি এখানে কেন এসেছেন? দেখুন, আমাকে ক্রিকেট অ্যাসোসিয়েশনে ঢুকতে দিচ্ছে না, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে একটা সুযোগ করে দিন। আমি প্রমাণ করে দেব যে আমার ছেলে দোষী নয়। নিয়ম যে সবার জন্যই সমান, রাজবীর বাবু। এক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না। আমি অত্যন্ত দুঃখিত সেজন্য। নিয়ম? কিসের নিয়ম? প্রত্যেককে একটা করে সুযোগ পায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তাহলে আমার ছেলেরও পাওয়া উচিত। আর আপনি ভুলে যাবেন না, হতে পারে এখন আমাকে ওখানে ঢুকতে দিচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে আমার হাত থেকে ক্ষমতা চলে গেছে। বেশ, তো তবে নিজের ক্ষমতা দিয়ে সবটা ঠিক করুন। দিলাম আপনাকে সময়, তবে আমিও সবাইকে জানিয়ে রাখবো আপনার এই হুমকির ব্যাপারে। রাজবীর বাবু বুঝতে পারলেন যে তিনি ভুল কথা বলে ফেলেছেন। এখন মাথা গরম করলে চলবে না, তাই শান্ত স্বরে বললেন, আপনি আপনি যা চাইবেন তাই দেব। তবুও ব্যাপারটা একবার একটু দেখুন, একবার একটুখানি দেখুন। বেশ, তাহলে আপনি টাকার জন্য যেসব মেধাবী ছেলেদের ক্রিকেট জীবন নষ্ট করেছেন, তাদের প্রত্যেককে নির্দোষ প্রমাণ করে খেলার মাঠে ফিরিয়ে আনুন। তারা যদি খেলার মাঠে ফিরে আসে, আবার সসম্মানের সাথে খেলতে পারে, তাহলেই শুভকামনার জন্য হয়তো আপনার ছেলে নির্দোষ প্রমাণ হয়ে যাবে। আমি একটা কথাই বলবো, এবার অন্তত নিজের ভুলটা শুধরে নিন। কারণ ভগবান কিন্তু সব সময় ছেড়ে দেন না। যাই হোক, এবার আপনার ডিসিশন, আপনি কি করবেন। এখন আপনি আসতে পারেন।
এই বলে বিপিনবাবু বাড়ির ভেতরে চলে যান। সেই সময় ঋষি আর আদি এসে ওখানে দাঁড়ায়। রাজবীরবাবু আর কিছু না বলে সেখান থেকে চলে যান। আশা করি কাজ হয়ে যাবে। কিন্তু উনি যদি আমাদের কি ফাঁসিয়ে দেন, তখন তখন কি হবে? যদি আপনার কথা রেকর্ড করে নিয়ে আপনাকে ফাঁসিয়ে দেয়? কথা রেকর্ড করে যদি তা দিয়ে আমাকে ফাঁসাতে চায়, তাহলে তখন আমাকে নিজের রেকর্ডারটার সাহায্য নিতে হবে। মানে আপনিও রেকর্ড করে নিয়েছেন ওনার কথা, এই তাই তো? একদম। এখন এসব নিয়ে ভেবো না তোমরা, বরং এখন থেকে প্র্যাকটিসটা ভালো করে শুরু করে দাও, যাতে খেলার মাঠে নেমে আবার পুরো দমে খেলতে পারো, বুঝেছো? ওনার কথাই ঠিক প্রমাণ হলো। আবার সামনেই টিম সিলেকশন, আর ওরাও তাতে অংশ নেবে। এটা জানতে পেরে ঋষি এসে বিপিনবাবুকে বলে, এবার তো বলুন, এটা কি করে সম্ভব হলো? এখনই জানতে হবে? ম্যাচের পর জানলে হতো না? এটা শুনে সৌম্য বলে ওঠে, না, এখনই বলুন। বেশ, তবে প্রথম থেকেই বলছি শোনো। ঋষি, তোমার নিশ্চয়ই মনে আছে একদিন তুমি ছোড়া নিয়ে রজতদের উপর হামলা করতে গেছিলে। একটা লোক এসে তোমাকে আটকায়, মনে পড়েছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে এটা জানলেন? তার মানে ওই লোকটা কি আপনি ছিলেন? একদম ঠিক ধরেছ, ওটা আমিই ছিলাম। আসলে তুমি, ঋষি, সৌম্য, তোমরা সবাই আমার ছেলের মতো। তোমরা সবাই খুব ট্যালেন্টেড, অথচ একের পর এক তোমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। আদি তোমাদের যখন ড্রাগস নেবার অপরাধে বের করে দেয়, তখন এটা ষড়যন্ত্র বুঝতে পারলেও কি করেছে আমি তা বুঝতে পারিনি। এরপর ঋষিকে বের করে দেওয়া হলো, আর তারপর আমি একটু খোঁজ খবর শুরু করলাম। আমার খোঁজ খবর করতে করতে সৌম্য ওদের টার্গেট লিস্টে চলে আসে, তাই ওকে আর বাঁচাতে পারেনি। তবে আমি ঠিক করে নিই, এবারের শেষ দেখেই ছাড়ব। বিশেষত সৌমের ওইভাবে সুইসাইড করতে যাওয়া আমাকে আরো ভাবিয়ে তুলেছিল, আর তাই আমি নজর রাখতে শুরু করে দিই। কখন কোথায় যায়, কি করে, সমস্তটা আমি নজর রাখতে শুরু করে দিই। কিন্তু শুধুমাত্র ওদের শেষ করলেই তো হবে না, তোমাদেরকেও তো ফিরিয়ে আনতে হতো। আর তাই আমি একটা ছোট্ট কায়দা করে মেডিকেল চেক আপের আগের দিন রজতের শরীরে একটুখানি ড্রাগস ইনজেক্ট করে পুশ করে দিই। ও স্টেরয়েড নিত, তাই এতে অসুবিধা হয় না। এরপর একটা লোক লাগিয়ে ওর ঘরেও কিছু প্যাকেট রেখে দিই। আর আমার প্ল্যান মতো পরের দিন মেডিকেল টেস্টে ধরা পড়ে যায় রজতকে জেরা করা হয় এবং ওকে ওখান থেকে বের করে দেওয়া হয়, কারণ ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। আর এদিকে ওর বাড়ি থেকেও ড্রাগস পাওয়া যায়। এরপরও ধীরে ধীরে ডিপ্রেশনে ভুগতে থাকে। এর মাঝে আমি রাজবীর বাবুকে বলি সৌম্য আত্মহত্যা করেছে, আর সেখানে আপনাকে আর আপনার ছেলেকে দায়ী করেছে। আমার কাছে আছে ওই চিঠিটা, আর এতেই উনি ধাবড়ে গিয়ে এখানে এসে উপস্থিত হন। ও, এই জন্য উনি সেদিন এখানে এসেছিলেন আর আমাকে দেখে ওইভাবে চমকে উঠেছিলেন। ঠিক তাই। তবে উনি বুদ্ধিমান লোক, তোমাকে দেখেই চমকে উঠলেও উনি এটা ধরে ফেলেন যে সমস্তটাই আমার পরিকল্পনা। তাই আমি তোমাকে আড়াল থেকে বলে দিই, তুমি আর কোনো কথাই বলো না। এরপর ঋষি আসে। ঋষিকে দেখে উনি আরও কিছুটা ঘাবড়ে যান, আর তাই আমার সামনে ওরকম করতে থাকেন। আমিও কথার জালে ফেলে ওনাকে বুঝিয়ে দিই এবার সময় হয়েছে সবটা ঠিক করার। তবে এখন রাজবীরবাবু পুরোপুরি মানসিকভাবে বিধ্বস্ত। এটাই ওনার শাস্তি, আর আলাদা শাস্তির প্রয়োজন নেই। হ্যাঁ, যাই হোক, এবার কিন্তু তোমাদের দারুণ খেলতে হবে, এই আমি বলে দিলাম। এরপর অবশেষে চলে আসে সিলেকশনের দিন। ওরা দারুণ খেলে তিনজনেই নিজেদের জায়গা পাকা করে নেয়। সুবোধবাবু এসে বলেন, সত্যি দারুণ খেলেছো তোমরা। জানি আমি তোমাদের সেই সময় কম কথা শোনাইনি, আমাকে ক্ষমা করে দিও। আরে ওসব কথা থাক, এখনো তো অনেক পথ চলা বাকি। তা ঠিক বলেছ।
আমি তো তোমাদের হয়ে চিয়ার আপ করার জন্য এখন থেকেই রেডি। জিতেগা ভাই, জিতেগা, মেরা দেশ জিতেগা। আবার 6 আর 4-এর ঝড় উঠুক। একদম। আপনি আর বিপিনবাবু ছাড়া যে কি হতো তা আমি সত্যিই জানি না। ওকে, গুড লাক, তোমরা বাড়ি যাও। আর শোনো, কিছু হলেই নিজেকে শেষ করে দেওয়া কিন্তু সমাধান নয়। আসলে আমি ওটা মানতে পারছিলাম না। সেদিন বিপিনদা না গেলে আজ তোমার এই ভালো দিন দেখা হতো না। যাই হোক, একটু নিজেকে শক্ত করো আর মন দিয়ে খেলে যাও। মাঠে আবারও সেই উল্লাস দেখা যাচ্ছে। কত মানুষ ওদের ছবি নিয়ে ওদের জন্য চিয়ার আপ করছে। স্টেডিয়ামে উল্লাস যেন ফেটে পড়ছে। আর এই উল্লাসই জন্ম দিল ওদের এক নতুন জীবনের। জন্ম হলো 3 নতুন খেলোয়াড়ের। অনিলের প্রথম বলটাই সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিল ঋষি। দর্শকদের উল্লাস বাড়ছে। দ্বিতীয় বলটা আস্তে করে মিড অফে ঠেলে দ্রুত রান নিয়ে স্ট্রাইক দিল সৌম্যকে। পরের বল অনিল একটু খাটো লেন্থে রাখলো, কিন্তু সৌম্য অনবদ্য টাইমিংয়ে সেটা সজোরে মারলো। দর্শকদের চিৎকার, আবার বল ধীরে ধীরে মাঠের সীমানা অতিক্রম করলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানান। এরকমই আকর্ষণীয় গল্প নিয়ে আমরা আবার ফিরব। ধন্যবাদ।